মর্নিং চিলড্রেন, আমরা এখন আছি বাংলা ক্লাসে। আজকে আমি তোমাদের ফার্স্ট ইউনিট সিলেবাস নিয়ে আলোচনা করব। আমরা এখন অর্থাৎ এই বাংলা ক্লাসে পড়ছি একটা গল্প, জীবন স্মৃতি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। কিন্তু এই গল্পটি তোমাদের ফার্স্ট ইউনিটের সিলেবাসে কিন্তু ইনক্লুড হবে না। এই গল্পটা তোমাদের হাফ ইয়ারলির জন্য হাফ ইয়ারলির সিলেবাসে থাকবে। তাহলে ফার্স্ট ইউনিটের সিলেবাস আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সবাই খাতায় লিখে নাও এবং খুব ভালোভাবে সেই সিলেবাস নিয়ে আজকে আলোচনা করে দেব, কিভাবে পড়বে এবং কী রকম প্রশ্ন আসতে পারে। সেই সিলেবাস খাতায় লিখে না নিলে কিন্তু এরপর হারিয়ে যাবে, আর খুঁজেই পাবে না, বুঝেই উঠতে পারবে না। প্রত্যেকে চলো খাতায় লিখে নাও, আমিও লিখে দিচ্ছি বোর্ডে। আজকে আমরা আলোচনা করব ফার্স্ট ইউটি। তাহলে আজকে আমরা কি পড়ছি? ফার্স্ট ইউটি সিলেবাস 2020-21, ক্লাস 8, সাবজেক্ট বেঙ্গলি। এটা কিন্তু মেনশন করবে, ফার্স্ট ইউটি সিলেবাস 2020-21, ক্লাস 8, সাবজেক্ট বেঙ্গলি। ফার্স্ট ইউটি সিলেবাসে আমি তোমাদের প্রথমে কিন্তু গ্রামার দিয়ে শুরু করেছিলাম। গ্রামার দিয়ে শুরু করলেও পরবর্তীকালে তোমাদের টেক্সট বুক থেকে আমি লিটারেচারে একটা কবিতা পড়িয়েছি। কি কবিতা পড়িয়েছি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার নাম। এই কবিতাটির কবিকে মাইকেল মধুসূদন দত্ত। তাহলে প্রথমেই আমি লিটারেচারের কবিতাটা লিখছি, এটি তোমাদের ফার্স্ট ইউটিতে কিন্তু থাকবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পদ্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পদ্য। নেক্সট হচ্ছে গ্রামার। গ্রামারে আমি তোমাদের অনেক কিছু পড়িয়েছি, কিন্তু ফার্স্ট ইউটিতে কিন্তু সমস্ত কিছু থাকবে না। ফার্স্ট ইউটিতে 2 কি 3টে তোমাদের চ্যাপ্টারে দেখো আমি যেরকম দিচ্ছি সেরকম। আর গ্রামারে আমি যা এক্সট্রা যা ফার্স্ট মানে এর মধ্যে করানো হয়েছে তার মধ্যে 3টে দিয়েছি ফার্স্ট ইউটিতে, আর বাকি যেটা সেটা আমাদের হাফ ইয়ারলিতে যাবে। আমি সেটার আগে অবশ্যই একবার সেই চ্যাপ্টারটা রিভিশন করিয়ে দেব। আর কি থাকছে তোমাদের গ্রামারের মধ্যে? প্রথমেই থাকছে শুদ্ধ বানান চর্চা। শুদ্ধ বানান চর্চা। 3 নম্বর থাকছে লিঙ্গ। 4 নম্বর থাকছে বচন। তাহলে দেখে নাও আরেকবার আমাদের ফার্স্ট ইউটি সিলেবাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পদ্য, শুদ্ধ বানান চর্চা, ব্যাকরণে লিঙ্গ এবং বচন, এই 4টেই কিন্তু আমাদের ফার্স্ট ইউটির সিলেবাসে আছে। এবার আমরা এই সিলেবাসের থরলে আলোচনা করব। প্রথমেই দেখো তোমাদের ফার্স্ট ইউটির সিলেবাসের আমি তোমাদের যে কবিতাটা পড়িয়েছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই কবিতাটা তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে পড়তে হবে ব্যাপারটার অর্থ হচ্ছে প্রত্যেকের কাছে তো এখন বই নেই। যেহেতু প্রত্যেকের কাছে বই নেই, আমি এই কবিতাটা তোমাদের ছবিটা পাঠিয়েছিলাম। আরও একবার এখন আমি ছবিটা দিয়ে দিচ্ছি, কারণ ছবিটা দিলে পরে যাদের বই নেই তাদের জন্য সুবিধা হবে। ছবিটা আরও একবার দিয়ে দিচ্ছি, দেখো
যাদের বই নেই তাদের জন্য সুবিধে হবে। খুব ভালো করে কবিতাটা পড়বে। এবার দেখো, এই যে কবিতাটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই কবিতাটা তাহলে তোমাদের যে ছবিটা পাঠালাম, ছবিটা দেখে খুব ভালোভাবে কবিতাটা তোমরা পড়বে। কবিতাটা পড়ার পর দেখবে এই কবিতাটা সম্পর্কে আমি তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও পাঠিয়েছি এবং তাতে করে কবিতাটার বিষয়বস্তু বোঝানো, কবি পরিচিতি থেকে শুরু করে ব্যাক কোয়েশ্চেন অ্যান্সার অর্থাৎ ব্যাক এক্সারসাইজ থেকে যা যা রয়েছে, এছাড়াও বিভিন্ন গ্রামার থেকে গ্রামারের অংশ এবং সব কিছুই কিন্তু আমি তোমাদের পড়িয়েছি। আজকে দেখো, এটা আমি তোমাদের আরেকবার ভালোভাবে রিভিশন করে দেব। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পদ্যটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পদ্যটি আমরা এখন আলোচনা করছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমি তোমাদের প্রথমেই বলছি, কবিতাটার যে প্রত্যেকটা লাইন বেশ টাফ অর্থাৎ এই অর্থে তোমরা খুব একটা এইরকম কবিতা শোনোনি, মানে কবিতার যে শব্দগুলো একটু অন্যরকম। কারণ মাইকেল মধুসূদন দত্তের লেখা এবং মাইকেল মধুসূদন দত্ত তিনি অমৃতাক্ষর ছন্দ প্রবর্তন করেছিলেন এবং তিনি চতুর্দশপদী কবিতা লিখেছিলেন। সেই হিসেবে আমরা সাধারণত যেই রকম রাবীন্দ্রিক বা রবীন্দ্র পরবর্তী যেই ধরনের কবিতা শুনি, এই কবিতার লেখাটা একটু অন্যরকম। তা সত্ত্বেও আমি তোমাদের প্রত্যেকটা লাইন বুঝিয়ে দিয়েছি। কবিতাটা ভালো করে রিডিং করবে, বারবার রিডিং করতে করতে, যাতে কবিতা থেকে আমি যদি কোনো শূন্যস্থান পূরণ দিই, যে কোনো লাইন তুলে, যেমন ধরো বিদ্যাসাগর তুমি ড্যাশ ভারতে, ড্যাশ সিন্ধু তুমি সেই জানি মনে, করুণার সিন্ধু তুমি। আচ্ছা, দানে ড্যাশ, দানে বাড়ি ড্যাশ বিমলা কিঙ্কর। অর্থাৎ কি, কবিতার ভেতরটা যদি ভালোভাবে পড়ো তাহলে কিন্তু এগুলো লিখতে পারবে। সুতরাং কবিতা প্রায় মুখস্থর মতোই করে ফেলতে হবে। তাছাড়া ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এইটা তো করতেই হবে এবং সঠিক উত্তরের পাশে রাইট চিহ্ন দাও, ভুল উত্তরের পাশে কাটা চিহ্ন দাও, অর্থাৎ সঠিক বিবৃতির পাশে সত্য লেখো, ভুল বিবৃতির পাশে মিথ্যা লেখো। যেমন ধরো বিদ্যাসাগর তুমি বিখ্যাত বিদেশে, ধরো এটা দিই, তাহলে কি এটা ঠিক হলো? ঠিক হলো না, তাহলে পাশে মিথ্যে লিখবে। তাহলে এইরকম এগুলোও কিন্তু ভিডিওর মারফত আমি তোমাদের পাঠিয়ে দিয়েছি। যেমন ধরো আরেকটা একটু আলোচনা করে দিই, যোগায় অমৃত ফল পরম কৃতজ্ঞতায়, পরম আদরে, পরম স্নেহে, পরম বলে। কি হবে? পরম আদরে। যেহেতু তোমরা ভালোভাবে এই কবিতাটা সম্পর্কে বুঝতে পেরেছো, সুতরাং তোমাদের কাছে এগুলো তোমরা পারবেই করতে, কোনো অসুবিধা হবে না। শুধু কবিতাটা বারবার একটু রিডিং করার দরকার আছে। এছাড়া দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্ন, অর্থাৎ এক কথায় উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের মান ধরো এক থাকবে। কে ভারত বিখ্যাত? কাকে গিরিশ বলা হয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির রচয়িতাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কোন নদীর কথা বলা হয়েছে? কারা অমৃত ফল যোগায়? এই যে এক কথায় বা একটি বাক্যে উত্তর দাও, এই রকমের প্রশ্ন, এগুলো আমি করিয়ে দিয়েছি। এছাড়াও রচনাধর্মী প্রশ্ন, ধরো কবিতাটির অর্থ নিজের ভাষায় লেখো, সেক্ষেত্রে তুমি কবিতাটির অর্থ লিখলে, মানে
কবিতাটির যে আমি সেটাও তোমাদের আলোচনা করে দিয়েছি যে এই কবিতাতে কি হয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুণগান করেছেন মাইকেল মধুসূদন দত্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন একাধারের বিদ্যাসাগর ছিলেন, সেরকম দয়ার সাগর ছিলেন, করুণার সাগর ছিলেন। তিনি মানুষকে ভীষণ ভালোবাসতেন, তিনি মানুষের পাশে দাঁড়াতেন, দরিদ্র অবহেলিত মানুষকে সেবা করা তার অন্তরের অন্তঃস্থল থেকে তিনি সে আহ্বান পেতেন এবং তিনি তাদের সেবা করতেন। সবাই তাকে আজও সেই কারণে তাকে আমরা সবাই সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি। ব্যাস হয়ে গেল। তাহলে এই রকমভাবেই কিন্তু লিখতে হবে। আর এর সঙ্গে রয়েছিল পাঠ্যাংশের ব্যাকরণ। পাঠ্যাংশের ব্যাকরণ দেখবে আমি তোমাদের করেও দিয়েছি, মানে পোস্ট করে দেখবে, ভিডিও কিংবা পোস্টে পাঠিয়ে দিয়েছি যে বাক্য গঠন করো, পদান্তর করো, শব্দ গঠন করো, এইগুলো। সুতরাং এগুলো কিন্তু দেখবে আমি তোমাদের লিখে পাঠিয়ে দিয়েছি, সেই পোস্টগুলো থেকে ভালো করে লিখে নেবে। তাহলে এটা হয়ে গেলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পদ্য সম্পর্কিত যা যা আছে সেটা। এরপর আমরা আসছি শুদ্ধ বানান চর্চা। শুদ্ধ বানান চর্চা মানে নত্যবিধি এবং সত্যবিধি, সন্ধিঘটিত বানান, পদান্তর ঘটিত বানান, সব কিছু মিলিয়েই আমাদের এই চ্যাপ্টারটা শুদ্ধ বানান চর্চা। মোদ্দা কথা, এই চ্যাপ্টার থেকে তোমাকে বানান দেওয়া হবে, দিয়ে বলবে বানানটি শুদ্ধ করে লেখো, অথবা 2-3টে বানান দিয়ে বলা হবে সঠিক বানানের পাশে রাইট চিহ্ন দাও। শুদ্ধ বানান চর্চা এই চ্যাপ্টারতে আমরা কি পড়েছি? মূলত পড়েছি শুদ্ধভাবে কিভাবে আমরা বানান লিখব এবং শুদ্ধ বানানের কিছু নিয়মাবলী রয়েছে। এই চ্যাপ্টার থেকে আমরা এরকম প্রশ্ন শুধুমাত্র যে 2টো বানান দিয়ে বললাম যে বানানটিকে শুদ্ধ করে লেখো, এটাও দিতে পারি। আবার ধরো, যেহেতু আমি এই চ্যাপ্টারটা তোমাদের প্রত্যেকটা ডেফিনেশন সহকারে পড়িয়েছি, তাতে এভাবেও বলতে পারি যে নত্যবিধি কাকে বলে, সত্যবিধি কাকে বলে, দুটো উদাহরণ দাও, বা শুদ্ধ বানান চর্চার নিয়মাবলী কী কী, শুদ্ধ বানান চর্চায় পদান্তর ঘটিত নিয়মাবলী কী, শুদ্ধ বানান চর্চায় সন্ধি ঘটিত নিয়মাবলী কী। তোমরা ভিডিওগুলো ফলো করবে। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি ডেফিনেশান লিখিয়েছি, ডেফিনেশান বুঝিয়েছি, তারপরে ভিতরে কার গ্রামারে গেছি। সুতরাং শুদ্ধ বানান চর্চার ক্ষেত্রে 1 হচ্ছে ডেফিনেশনগুলো এবং 2 হচ্ছে বানান দিয়ে দেব, কোনটা শুদ্ধ কোনটা সঠিক সেটা কিন্তু বুঝে লিখতে হবে। এই হলো নাম্বার 2 শুদ্ধ বানান চর্চা। এরপর আছে লিঙ্গ এবং বচন। দেখো, লিঙ্গ এবং বচন। 3 নম্বর হচ্ছে লিঙ্গ। লিঙ্গ থেকে লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কয় প্রকার, এই প্রশ্ন কিন্তু আর ক্লাস 8-এ আসে না। বরঞ্চ তোমাদের বোঝার জন্য এইটুকু আমি তোমাদের যখন পড়িয়েছিলাম তখন প্রথমেই বলেছিলাম যে লিঙ্গ ব্যাপারটা কী এবং কী কী লিঙ্গ আছে না আছে। তার সঙ্গে মূলত যেটা নাকি থাকে সেটা হচ্ছে লিঙ্গ পরিবর্তন করো। আমি কিছু দিয়ে দেবো শব্দ, বলবো পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করো, স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ করো। কোনটি কোন লিঙ্গ সেটা বোঝো, সেটাও ক্লাস 8-এ জেনারেলি আসে না, তবে আসতেও পারে। কারো দেখলাম সিংহী, এটা কোন লিঙ্গ, তোমরা অবশ্যই পারবে এটা যে স্ত্রীলিঙ্গ। যাই হোক, মূলত আসবে লিঙ্গ পরিবর্তন করো বা লিঙ্গান্তরিত করো। হ্যাঁ, এইরকম ব্যাপারগুলো আসবে, মানে লিঙ্গ পরিবর্তন, পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করো, স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গ করো। কীভাবে আসছে, লিঙ্গ পরিবর্তনের নিয়ম কী, এত কিছু যা যা রয়েছে আমি তোমাদের ভিডিওগুলোতে পাঠিয়েছি, ওগুলো ভালো করে শুনে নেবে। তবে বেসিক্যালি যেটা আসবে লিঙ্গ পরিবর্তন করো। 4 নম্বর হচ্ছে বচন। বচন কি, বচন কত প্রকার এবং একবচন থেকে বহুবচন, বহুবচন থেকে একবচন। কোনো বাক্য দিয়ে দিয়ে হয়তো বলবো যে এই বাক্যটাকে বহুবচনের, যেমন ধরো একটা বাক্য দিলাম, আমি বিদ্যালয়ে সকাল 9টার সময় যাই। এই বাক্যটাকে বহুবচনে রূপান্তরিত করে বাক্যটা দিই, আমরা সকাল 10টার সময় বিদ্যালয়ে যাই। অর্থাৎ বচন এবং লিঙ্গর ক্ষেত্রে তোমাদের এটাও কিন্তু আমি পড়িয়েছি বাক্যে ব্যবহার করে। বাক্যে ব্যবহার করে বচন এবং লিঙ্গ, ধরো কোনো বাক্যতে হয়তো দিলাম, দিয়ে বললাম যে এর মধ্যে পুংলিঙ্গ শব্দটিকে
স্ত্রীলিঙ্গ করো, অথবা স্ত্রীলিঙ্গটিকে পুংলিঙ্গ করো, এক বচনটাকে বহু বচন করো, বহু বচনকে এক বচন করো, অথবা ওভারঅল 4টে শব্দ দিয়ে বললাম এটাকে বহু বচনে রূপান্তরিত করো, কিংবা 3টে শব্দ দিয়ে বললাম এটাকে লিঙ্গান্তরিত করো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইভাবেই আমরা আমাদের ফার্স্ট ইউনিটের সিলেবাসটা দিয়েছি। একটা পদ্য দিয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর 3টে গ্রামারের দিয়েছি শুদ্ধ বানান চর্চা, লিঙ্গ এবং বচন। তোমরা খুব ভালোভাবে ওভারঅল সিলেবাসটা পড়বে। আর এখন আমি তোমাদের যে গল্পটা পড়াচ্ছি, এখন তো তোমাদের একটা গল্প পড়াচ্ছি। এখনকার গল্প হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন স্মৃতি। তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জীবন স্মৃতি গল্পটা আমি পড়াচ্ছি, অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়ের অটোবায়োগ্রাফি, এই গল্পটা যেহেতু বই এখনও সবাই পাওনি, এই গল্পটাও আমি তোমাদের এই ভিডিওর মারফত পাঠিয়ে দিচ্ছি ছবি তুলে। সবাই ভালোভাবে গল্পটা রিডিং করবে। যদিও এই গল্পটা তোমাদের হাফ ইয়ারলি সিলেবাস এখনকার নয়, কিন্তু আমি তো এটা পড়াচ্ছি, সুতরাং আমাদের ফার্স্ট ইউনিট সিলেবাস 15 মের আগেই হয়ে গেছে। যেহেতু এটা এখন পড়াচ্ছি, খুব ভালোভাবে এটা পড়ে নেবে। এটারও দেখো আমি তোমাদের ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। জীবন স্মৃতি বিদ্যাসাগরের লেখা। এটা হচ্ছে প্রথম পেজ। খুব বেশি বড় নয় গল্পটা। সেকেন্ড পেজ এটা। এরপর আর একটুখানি আছে তোমাদের থার্ড পেজে। লাস্টটুকু থার্ড পেজ। এই গল্পটা তোমাদের অ্যানুয়ালি এই হাফ ইয়ারলি সিলেবাস, কিন্তু যেহেতু সবার কাছে বই নেই আমি পাঠিয়ে দিলাম। আর এর সঙ্গে একই সঙ্গে মাইকেল মধুসূদন দত্তর লেখা বিদ্যাসাগর কবিতাটাও কিন্তু পাঠিয়েছি। এবং আজকে আমরা আমাদের ফার্স্ট ইউনিটের সিলেবাস সম্পর্কে আলোচনা করলাম। খুব ভালোভাবে পড়বে। যদি কোনো সমস্যা হয় আমাকে অতি অবশ্যই বলবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক।